স্যার আমার নাম স্যার আমি 2018-তে আমার বাড়ি স্যার সিউড়ি বীরভূম। আমি স্যার 2018-তে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাস করেছি। তারপর স্যার সিউড়ির বীরভূম ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে স্যার আমি বিটেক পাস করেছি। তারপরে 2 বছর স্যার আমি এমনি বিভিন্ন সরকারি চাকরি প্রিপারেশন করতাম। আর স্যার 2021-এর আগস্ট মাস থেকে আমি স্যার ওই ওয়েবেলের জল জীবন মিশনের ওই যে কন্ট্রাকচুয়াল জুনিয়র ইঞ্জিনিয়ার যে রিক্রুটমেন্টটা হয়েছিল সেইটা থেকে স্যার আমি আগের বছরের আগস্ট থেকে স্যার ওই কাজটা স্যার করছি। তুমি বলছো যে তুমি পাস আউট বিটেক কবে হয়েছো? স্যার 2021-এ। 2021-এ তুমি বিটেক করেছো। ডিপ্লোমা কত সালে করেছো? স্যার 2018-তে। 2018, তাই তো? হ্যাঁ স্যার। তো বিটেক করার পরেই তুমি ওয়েবেলে জব করছো, তাই তো? না স্যার, বিটেক করার পর স্যার 2 বছর আমি প্রিপারেশন মধ্যে ছিলাম স্যার, তখন স্যার কিছু কাজ করিনি স্যার। ওয়েবেলে 2023-এ জয়েন করেছো? হ্যাঁ স্যার, 2023-এর আগস্টে। আচ্ছা, ঠিক আছে। তো তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমাদের একটু বলো। স্যার আমি স্যার সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফা মেমোরিয়াল হাই স্কুল থেকে স্যার আমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা, বিটেক, ঠিক আছে? তুমি কোন স্কুলে পড়তে এবং তোমার পার্সেন্টেজ অফ মার্কস কত, ম্যাথসে মার্কস কত, এই কয়েকটা জিনিস মনে না থাকলে সেটা অসুবিধা নেই, যদি মনে থাকে বল। আচ্ছা স্যার, আমি 2013-তে সিউড়ির পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল থেকে স্যার মাধ্যমিক পাস করেছি। স্যার আমার গড় নাম্বার ছিল স্যার 68%। আর মাধ্যমিকে আমি স্যার ম্যাথামেটিক্সে পেয়েছিলাম স্যার 88। তারপর স্যার আমি 2018-তে স্যার ওই সিউড়ি সায়েন্সে স্যার ওই সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফা মেমোরিয়াল হাই স্কুল থেকে স্যার এই উচ্চ মাধ্যমিক পাস করি। স্যার আমার পার্সেন্টেজ ছিল স্যার 82%, আর অঙ্কে ছিল স্যার 83 নাম্বার। আর তারপরে স্যার আমি 2018-তে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাস করি। আমার গড় নাম্বার ছিল স্যার 85%। আর স্যার আমি বিটেক পাস করি স্যার 2021-এ বীরভূম ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ। স্যার আমার গড় পার্সেন্টেজ ছিল স্যার 8.9 সিজিপিএ। মাধ্যমিকের রেজাল্ট এত খারাপ হওয়ার কারণ? মাধ্যমিকের রেজাল্ট স্যার ওই বাংলা পরীক্ষা দেওয়ার দিন স্যার আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল স্যার, ওই তো আমার হাতে কিছুটা চোট লেগেছিল স্যার, ওই জন্য বাংলা পরীক্ষাটা স্যার আমার খুব খারাপ হয়েছিল। তো বাংলা পরীক্ষায় পেয়েছিলাম আমি স্যার 28 নাম্বার শুধু, ওই জন্য স্যার পার্সেন্টেজটা অনেক নেমে গেছিল। আচ্ছা, এইচএসএ 82, ডিপ্লোমা 85, বিটেকে 8.9, ঠিকই আছে। তো জ্যোতির্ময়, তোমার বাড়ি সিউড়ি, তাই তো? হ্যাঁ স্যার। তো আমাকে বীরভূমের 3টে এমন ইম্পর্টেন্ট স্ট্রাকচার বলো যেগুলো হচ্ছে বীরভূমকে মানে বীরভূমের ইঞ্জিনিয়ারিং এর দিক থেকে মানে আমরা বলতে পারি একটা মার্বেল পিস এরকম একটা। স্যার প্রথমেই বলবো স্যার আমাদের সিউড়িতেই যেটা স্যার আছে, যেটা তিলপাড়া ব্যারেজ আছে সেটার কথা স্যার। আর ব্যারেজ, তারপর আর স্যার বলবো সিউড়ির আরেকটা সেকেন্ড স্ট্রাকচার বলবো আমাদের স্যার, আরেকটা স্যার সিউড়ির যেটা পুরনো বাস স্ট্যান্ডে যেটা একটা গোল বিল্ডিং আছে সেটার কথা বলবো স্যার। এটা স্যার আর্কিটেকচারাল দিক থেকে একটু অন্যরকম। আমি সিউড়ি শুধু বলছি না, পুরো বীরভূম বলছি। আর বীরভূমে স্যার, বীরভূমে আর কোনো স্ট্রাকচার নেই? সেরকম স্যার বলতে পারবো না স্যার। ম্যাসেঞ্জর ড্যাম কোথায় অবস্থিত? ম্যাসেঞ্জর, হ্যাঁ স্যার ম্যাসেঞ্জর ড্যাম ইয়েতে ফারাক্কাতে। এই কি তুমি বীরভূমের ছেলে, তুমি ম্যাসেঞ্জর ড্যাম কোথায় অবস্থিত তুমি জানো না? তোমার বাড়ি তো বললে সিউড়ি। হ্যাঁ
স্যার বাড়ি শিউরি স্যার। তিলপাড়া ব্যারেজ কোন নদীর ওপর দিয়ে গেছে? স্যার ময়ূরাক্ষী নদীর ওপর দিয়ে। ময়ূরাক্ষী নদীর ওপর যে ড্যামটা আছে সেই ড্যামটার নাম কি? ওটাই স্যার ম্যাসেঞ্জর ড্যাম স্যার। তো ম্যাসেঞ্জর ড্যাম কোথায় অবস্থিত? ম্যাসেঞ্জর ড্যাম স্যার বীরভূমে অবস্থিত স্যার। বীরভূম ঝাড়খণ্ড লাগোয়া। হ্যাঁ বীরভূম ঝাড়খণ্ড লাগোয়া। বেশ। আচ্ছা, বীরভূমের একটা তীর্থস্থানের নাম বলো যেটা খুব ইম্পর্টেন্ট। বীরভূমের একটা তীর্থস্থান ইম্পর্টেন্ট স্যার, স্যার বীরভূমের অনেক তীর্থস্থানই আছে, তার মধ্যে স্যার একটা হচ্ছে তারাপীঠ স্যার একটা ইম্পর্টেন্ট তীর্থস্থান স্যার। আচ্ছা, তুমি তো বীরভূমে থাকো, তাহলে আমাকে বলো তো তোমার বীরভূমে দেবী দুর্গার পীঠ যেটা ওই বিভিন্ন খণ্ড যে পড়েছিল এটা সম্পর্কে কি আছে? তো এরকম কটা স্থান আছে বীরভূমে? বীরভূমে স্যার একটা বক্রেশ্বর, আর একটা স্যার ফুল্লরা তলা আছে। ফুল্লরা আরেকটা আছে স্যার, বক্রেশ্বর ফুল্লরা আরেকটা। তুমি বীরভূমের ছেলে, তুমি তো বীরভূম সম্পর্কে খুব কমই নলেজ তোমার। 4টে পীঠস্থান। কঙ্কালীতলার নাম শুনেছো? হ্যাঁ স্যার। সাঁইথে আর একটা আছে, হ্যাঁ রেল স্টেশনের কাছে। হ্যাঁ নন্দেকেশ্বরী তলা। ফুল্লরা, হ্যাঁ তাই তো? হ্যাঁ স্যার। বক্রেশ্বরে উষ্ণ প্রসবন বলে একটা ব্যাপার আমরা শুনতে পাই, তাই তো? হ্যাঁ স্যার। পুকুর আছে, যে পুকুরটাতে হচ্ছে তোমার গরম জল আমরা পাই সবসময় সারা বছর। তো এটা কেন? স্যার এটা তো কোনো মানে ভৌতিক ব্যাপার না বা দৈবিক ব্যাপার না। না স্যার। তুমি সায়েন্সের স্টুডেন্ট, তোমার নিশ্চয়ই সায়েন্সটা মানে জানা উচিত যে এটা উষ্ণ প্রসবনটা কেন, মানে কি কারণে জলটা গরম। স্যার ওই যে সিম্পল জিওগ্রাফিক কোশ্চেন। মানে স্যার ওই, হ্যাঁ স্যার ওই জিওথার্মাল হিটের জন্য স্যার এটা এই জলটা গরম স্যার। জিওথার্মাল এক্সপ্লেন করো জিনিসটা। স্যার জিওথার্মাল মানে স্যার যে যে জায়গায় স্যার ওই মাটির ভূগর্ভস্থে ওই লাভার মানে গরম মানে টাচে আসে যে জায়গাগুলো, সেই জায়গাগুলো যে গরম মানে বেশ, ঠিক আছে। আচ্ছা, আমাকে এবার বলো, তুমি এটা বলতে পারবে না, যাক ঠিক আছে। এরপর আমাকে বলো যে বীরভূমে তোমার সিউড়িতে তোমার বাড়ি তো? হ্যাঁ স্যার। সিউড়ির কাছাকাছি একটা কয়লা খনি, আর তোমাদের এখানে তো স্টোন চিপ পাওয়া যায়। হ্যাঁ স্যার। দুটো খাদানের নাম বল। স্যার একটা পাঁচামি স্যার। কোথায় অবস্থিত? স্যার এই মোহাম্মদ বাজারের কাছে। বেশ। আর একটা এমনি বলো স্টোন চিপের। স্টোন চিপের স্যার রামপুরহাটে স্টোন চিপ পাওয়া যায় তো? হ্যাঁ স্যার রামপুরহাটে স্টোন চিপস পাওয়া যায়। খনিগুলোর নাম মনে রাখবে। হ্যাঁ স্যার। তো আমাদের বীরভূমের ওপর দিয়ে যে রেল লাইন গেছে, তো এই রেল লাইনটা কি ইস্টার্ন রেলওয়ে না নর্থ ইস্টার্ন রেলওয়ে? কোন রেলওয়ে আন্ডার এটা? স্যার এটা ইস্টার্ন রেলওয়ে স্যার। ইস্টার্ন রেলওয়ে। আচ্ছা, ইস্টার্ন রেলওয়ে। আচ্ছা, তুমি বলতে পারবে যে স্ট্যাক ইয়ার্ড কোথায় আছে? কোথায় কোথায় স্ট্যাক ইয়ার্ড আছে? না স্যার বলতে পারবো না। কেন? না স্যার। সিউড়িতেই তো স্ট্যাক ইয়ার্ড আছে। স্ট্যাক ইয়ার্ড কি জিনিস জানো? না স্যার জানি না স্যার। স্ট্যাক ইয়ার্ড মানে হচ্ছে রেলের মালপত্র মানে ওঠানামা, ঠিক আছে? আচ্ছা।
তো সেরকম কোথায় কোথায় আছে, দুটো মেইন জায়গা বলো তো। স্যার একটা সাঁইথিয়া রেলওয়ে স্টেশন। সাঁইথিয়াতে আছে, আর একটা হচ্ছে তোমার সিউড়ি। এটা মনে রাখবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তোমার সিউড়ির সাথে ধরো আমি পুরুলিয়া যেতে চাইছি, ধরো পুরুলিয়া যেতে চাইছি, তাহলে আমি সিউড়ি থেকে কিভাবে যাব? বাই ট্রেন? বাই ট্রেন স্যার, বাই ট্রেন কিভাবে যাবো স্যার এই রুটটা ঠিক জানা নেই। যদি বলি দুর্গাপুর যাব? দুর্গাপুর স্যার সকালে আমাদের যেটা আছে স্যার, সিউড়ি থেকে কলকাতা যায় মেমু এক্সপ্রেস, তো তাতে স্যার দুর্গাপুর যাওয়া যাবে স্যার। ওকে। আচ্ছা জ্যোতির্ময়, হ্যাঁ স্যার। রিসেন্টলি ভোট হলো তাই তো? হ্যাঁ স্যার। তো তোমাদের এলাকায় কটা এসি ছিল? আই মিন তোমার কতজন ক্যান্ডিডেট ছিল থেকে? বীরভূম থেকে স্যার ঠিক বলতে পারবো না স্যার মোট কতজন ছিল। না, টোটাল বীরভূমের তো দুটো অ্যাসেম্বলি, একটা হচ্ছে তোমার হ্যাঁ, একটা সিউড়ি আর বোলপুর। বোলপুর, তাই তো? হ্যাঁ স্যার। সিউড়িতে একজন আছে, একজন বোলপুরে আছে, তাই তো? হ্যাঁ স্যার। তুমি বলতে পারবে এই জেনারেল ইলেকশনটার এইবারে ডিফারেন্সটা কি, মানে অন্যান্য বারের তুলনায় এইবারে জেনারেল ইলেকশনে তফাৎটা কি? কিছু তফাৎ তোমার চোখে পড়েছে যে এইবারে জেনারেল ইলেকশনের স্যার একটা তফাৎ পড়ছে স্যার, কোন দলই স্যার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি স্যার জেনারেল ইলেকশনে। বলো স্যার কোন সরকারি স্যার মানে কোন স্যার রাজনৈতিক দলই স্যার এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি স্যার। বিজেপি কত পেয়েছে আর ইন্ডিয়া জোট কত পেয়েছে? স্যার ঠিক বলতে পারবো না স্যার এটা। ইন্ডিয়া যে জোট, ইন্ডিয়া জোটের ফুল ফর্ম কি? বলতে পারবো না স্যার। ভোট দিয়েছিলে? হ্যাঁ স্যার। ভোট বক্সে তোমরা প্রেস বাটনটা, হ্যাঁ স্যার। এই ইউনিটটার নাম কি জানো? না সেই স্যার মানে যেটাতে সুইচ তুমি প্রেস করে তুমি ভোটটা দিচ্ছিলে, সেই ইউনিটটার নাম জানো? না স্যার ইউনিটটার নাম জানি। ইউনিট হচ্ছে ব্যালট ইউনিট, ঠিক আছে? হ্যাঁ স্যার। আর যেটাতে তোমরা হচ্ছে তোমার ছবি বের হচ্ছিল, হ্যাঁ নাম জানো? স্যার ওটা না স্যার ওটার নাম জানি। ওটাকে বলে ভিভিপ্যাট, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, ইলেকশন সম্পর্কে কিন্তু একটু নজর রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। রিসেন্টলি আমাদের স্পোর্টস হলো, আইপিএল ম্যাচ কে জিতে? হ্যাঁ স্যার ওই কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স এর ক্যাপ্টেন কে ছিল? শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ার। হ্যাঁ স্যার। স্পোর্টস এর প্রতি ইন্টারেস্ট আছে? হ্যাঁ স্যার। আর কি কি খেলা পছন্দ করো? স্যার ক্রিকেট ছাড়াও স্যার ফুটবল আর টেনিস। এখন ফুটবলের কি টুর্নামেন্ট চলছে বলতে পারবে? হ্যাঁ স্যার ইউরো স্যার চলছে, ইউরো 2014 আর স্যার কোপা আমেরিকা চলছে স্যার। আচ্ছা তুমি আরেকটা প্রশ্ন আমাকে করো। কিছু ইম্পর্টেন্ট ব্যক্তিত্বের নাম আমি জিজ্ঞাসা করছি। নর্থ ইস্ট থেকে, আমাদের দেশের নর্থ ইস্ট, ঠিক আছে, নর্থ ইস্টের কয়েকজন ইম্পর্টেন্ট পার্সনের নাম। নর্থ ইস্ট থেকে স্যার এটা পারবো না স্যার। একজনের নাম মনে পড়ছে না?
তোমরা যদি না। আমি নর্থ ইস্টের যদি কোনো পার্সেন্টের নাম যদি তুমি বলিউডের জন্য কোনো তারকা বলি সঙ্গে সঙ্গে তুমি বলে দিতে পারবে, কিন্তু নর্থ ইস্টের কোনো একটা ইম্পর্টেন্ট পার্সনের যদি নাম না বলতে পারো তাহলে দেশ সম্পর্কে তোমার তো কোনো আইডিয়াই নেই। তাহলে কেন তারা নিজেদেরকে বিখ্যাত মনে করবে? আমি একটু হিন্টস দিই, নর্থ ইস্টে একজন আছে বক্সিং করে, একজন মেয়ে, হ্যাঁ স্যার, মেরি কম। মেরি কম। মেরি কম কোথায়, কোথাকার? স্যার মেরি কম জানা নেই তাই তো? না। রিসেন্টলি তোমার ভারত তিব্বতে কিছু কিছু জায়গায় নিজেদের এলাকা হিসাবে চিহ্নিত করেছে, এই খবরটা কি জানো? না স্যার, জানি না। আইডিয়া নেই তাই তো? হ্যাঁ স্যার। তাহলে সেটা দাও আমাকে। এইটা বলো, চিকেন নেক্স সম্পর্কে নাম শুনেছো? চিকেন নেক? হ্যাঁ স্যার, এটা শুনেছি। কি জিনিসটা এক্সপ্লেন করো আমাকে। স্যার যদি আমরা স্যার পশ্চিমবঙ্গ থেকে যদি আমরা নর্থ ইস্টে যেতে চাই, তাহলে স্যার একমাত্র শিলিগুড়ি করিডোর দিয়ে যেতে হয়, কারণ স্যার মাঝখানে বাংলাদেশ পড়ে পুরোটাই স্যার, তো ওই দিক দিয়ে যাওয়া যায় না। তো স্যার ওই শিলিগুড়ি করিডোর দিয়ে যেতে হয়, তো ওটা স্যার মানচিত্রে অনেকটা চিকেন নেকের মতো দেখতে লাগে। তো স্যার যদি আমি স্থলভাগ দিয়ে পৌঁছাতে চাই নর্থ ইস্টে, তো স্যার একমাত্র রাস্তা হলো স্যার চিকেন নেক। বেশ, তো এইটা নিয়ে চায়নার এত মাথা ব্যথা কেন? স্যার যদি চিকেন নেকটাকে কোনোভাবে স্যার ব্লক করা যায়, তাহলে স্যার পুরো নর্থ ইস্টের উপরই মানে স্থলভাগে কোনো কন্ট্রোল আমরা হারিয়ে ফেলবো। তো তোমার মতে যদি, আমাকে তো সবসময় একটা ব্যাকআপ প্ল্যান রাখতে হবে, হ্যাঁ নর্থ ইস্টের সাথে যোগাযোগ রাখতে গেলে আমার একটা সেকেন্ড একটা ওপিনিয়ন বা সেকেন্ড একটা রিপ্লেসমেন্ট আমার দরকার। তো সেই জন্য গভর্নমেন্ট কিছু কি করছে সে বিষয়ে তোমার কিছু জানা আছে? স্যার যেটা স্যার জলভাগে পৌঁছানো যায় সেটা আরেকটা শুনেছিলাম, যেটা স্যার মানে জলভাগ দিয়ে স্যার যেভাবে যোগাযোগ করা যায়। হ্যাঁ, জলভাগ দিয়ে কোথা দিয়ে ঢোকার চেষ্টা করছে ভারত? স্যার ওই বঙ্গোপসাগরে যেটা স্যার রুট আছে স্যার বাংলাদেশের নিচে দিয়ে, সেই দিক দিয়ে স্যার অ্যাক্সেস করা যেতে পারে। আমাদের নর্থ ইস্টের পরে যে দেশটা আছে তার নাম কি? স্যার মালয়েশিয়া। মালয়েশিয়া? মালয়েশিয়া না স্যার, নর্থ ইস্টে পড়ে স্যার চীন। নর্থ ইস্টের পর চীন? আমি না একদম বলছি যে তোমার ইস্টে। ইস্টে, নর্থ ইস্টে পড়ে স্যার নেপাল আর ভুটান আছে স্যার। আর কোনো দেশ নেই? আর তার উপরে স্যার তিব্বত আছে। বলছি ভারতের একদম ইস্টে কোন দেশ অবস্থিত? বর্মা আছে স্যার একদম ইস্টে। বর্মা তো আগের নাম, এখনকার নাম? এখনকার নাম এখনকার নামটা স্যার ঠিক খেয়াল করছেন না স্যার। মালদ্বীপ নাম শুনেছো? হ্যাঁ স্যার। মালদ্বীপের সাথে ভারতের রিসেন্টলি খুব ঝামেলা হচ্ছে, এটা নিশ্চয়ই হ্যাঁ স্যার। নজর এসছে। কি কারণটা আপনি হ্যাঁ। বলতে পারবে? কারণটা ঠিক স্যার বলতে পারবো না স্যার। তুমি যদি মালদ্বীপে, যদি তোমাকে আমি বলি যে তোমাকে মালদ্বীপে আমি 2 দিনের জন্য ঘুরতে পাঠাবো, তুমি কি যাবে কি যাবে? স্যার একটা বড় টুরিস্ট ডেস্টিনেশন স্যার আমাদের এই সাউথ ইস্ট এশিয়ার স্যার মালদ্বীপ। তো স্যার ওইটারই বিকল্প হিসাবে স্যার আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট যেটা আন্দামান নিকোবরের দ্বীপপুঞ্জ আছে সেটা তুলে ধরার চেষ্টা করছে। তাই? তাই কি আন্দামান নিকোবর কি করছে না অন্য না লাক্ষাদ্বীপ? না স্যার, লাক্ষাদ্বীপ করছে। লাক্ষাদ্বীপ স্যার। লাক্ষাদ্বীপ কোন দিকটা অবস্থিত ভারতের? ভারতের স্যার ভারতের যদি দেখি স্যার আমাদের লাক্ষাদ্বীপের ভারতের স্যার কাছাকাছি রাজ্য কোনটা বলতে পারবে? লাক্ষাদ্বীপের কাছাকাছি রাজ্য হচ্ছে স্যার এগুলো তো জানা উচিত তোমার, না? হ্যাঁ স্যার। কেরালা। ঠিক আছে। হ্যাঁ স্যার।
তোমাকে যেটা প্রশ্নটা আগেও করেছিলাম, যে তোমাকে যদি আমি মালদ্বীপের জন্য দুদিনের পুরো ফ্রিতে ঘুরতে পাঠাই, তুমি কি যাবে কি যাবে না? না স্যার, যাব না স্যার। কেন? স্যার ওদের একটা কনফ্লিক্ট চলছে স্যার এই ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে, সেই জন্য স্যার। কি কি বিষয়ে কনফ্লিক্ট হচ্ছে, আমি সেটাই জানতে চাইছি। কনফ্লিক্টটা স্যার ঠিক বলতে পারবো না স্যার। বেশ, এবার আমি টেকনিক্যালে আছি। হ্যাঁ স্যার। তোমার যেহেতু 2 বছর পড়লে তুমি প্রিপারেশন নিচ্ছি, হ্যাঁ স্যার। তুমি কি জবের কোনো ট্রাই করেছিলে না একদমই পুরোপুরি প্রিপারেশনেই? না স্যার, জবে সেরকম ট্রাই করিনি স্যার, পুরোপুরি প্রিপারেশনের মধ্যেই ছিলাম। কেন? জব করতে করতে অনেক প্রিপারেশন। হ্যাঁ স্যার, প্রথমে স্যার আমার কিছু সাবজেক্টের কিছু কিছু জায়গাগুলো স্যার আমার ক্লিয়ার ছিল না, তাই মনে হয়েছিল স্যার যতদিন না স্যার সাবজেক্টটা আমার আয়ত্তে আসছে ততদিন স্যার প্রিপারেশনটা নেওয়াই বেটার ছিল স্যার। তাহলে তোমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই, তাহলে আমি তোমাকে কিভাবে একটা ডিপার্টমেন্টে নেব যেখানে তোমার থেকে এক্সপিরিয়েন্স বলা অনেক তো ছেলে আমি পাবো, তাদেরকে না নিয়ে তোমাকে যে আমি নেব, কেন নেব সেটা আমাকে এক্সপ্লেইন করুন। স্যার প্রথমে স্যার আমার এমন কি কোয়ালিটি আছে যেটার জন্য আমি তোমাকে হায়ার করব? স্যার প্রথম বিটেকের প্রথম 2 বছর স্যার শুধু পড়াশোনা করেছিলাম, তার আগে গত 1 বছর থেকে স্যার আমি আমাদের যে পিএইচই ডিপার্টমেন্ট, তো পিএইচই ডিপার্টমেন্টের সাথে ফিল্ডে মেনলি স্যার আমাদের কাজটা ছিল ফিল্ডে কাজটা কিরকম কি এক্সিকিউশন হচ্ছে সেটা দেখা, তার সাথে স্যার কিছু অফিস ওয়ার্কও বোঝা। তো এইগুলো সম্বন্ধে স্যার আমার কিছুটা আইডিয়া তৈরি হয়েছে স্যার গত 1 বছরে। তুমি পিএইচই তে কাজ করছো এখন, তাই তো? হ্যাঁ স্যার। পিএইচই কোথায় আছো তুমি? পিএইচই স্যার সিউডি সাব ডিভিশনে স্যার। সিউড়ি সাব ডিভিশন। কিসের প্রজেক্ট করছো এখন? স্যার আমাদের মেন প্রজেক্ট স্যার এখন জল জীবন মিশন স্যার। জল জীবন মিশন। জল জীবন মিশনের টার্গেট কত পর্যন্ত দিয়েছে তোমাদের? আমাদের স্যার এটা টার্গেট স্যার 2024-এর ডিসেম্বর পর্যন্ত ছিল স্যার প্রথমে, তো স্যার এটা এক্সটেন্ড হয়ে 25-এর ডিসেম্বর পর্যন্ত স্যার হয়েছে। এবার আমাকে বলো জল জীবন মিশন সম্পর্কে আমাকে কিছু বলো, আমি কিছুই জানি না। জল জীবন মিশন জিনিসটা কি, এটা টার্গেট কি, এটাতে মানুষ কিভাবে উপকৃত হবে, সমস্ত কিছু ডিটেলস একটু এক্সপ্লেন করুন। স্যার আমাদের ভারতবর্ষে স্যার মানে মেনলি যেগুলো স্যার ইন্টেরিয়ার জায়গা, সেখানে স্যার কখনোই স্যার পরিশুদ্ধ পানীয় জলের কোনো ব্যবস্থাই নেই। তো এটা আমাদের 2019 থেকে স্যার এই প্রজেক্টটা স্টার্ট হয়েছে, যেখানে টার্গেট নেওয়া হচ্ছে যে দেশের প্রত্যেকটা ইন্টেরিয়ার জায়গায় পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া। তো এইটাই স্যার মেন উদ্দেশ্য নিয়ে স্যার এই কাজটা শুরু হয় 2019 থেকে। তো এবার মানে কিছু কিছু রাজ্য আছে যারা স্যার এই প্রজেক্টে অনেক এগিয়ে আছে, তো পিছিয়ে থাকা আমাদের রাজ্য স্যার এই প্রজেক্টে অনেক পিছিয়ে আছে। তার মধ্যে স্যার আমাদের বীরভূম স্যার আরো অনেকটা কিছু পিছিয়ে আছে বাকিগুলো জেলার মধ্যে। তো এখানে মোটামুটি স্যার আমাদের 35% কাজের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে, যা আমাদের টার্গেট আছে স্যার। তো এখানে কি স্যার প্রত্যেকটা বাড়িতেই স্যার আমাদের কি করা হচ্ছে স্যার, পানীয় জল পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে, জলবাহিত নল কলবাহিত, মানে একদম বাড়িতে স্যার ট্যাপের সাহায্যে এফএসটিসি কানেকশনের সাহায্যে বাড়িতে পরিশুদ্ধ জল যেটা সেটা পৌঁছে দেওয়ার চেষ্টাই হচ্ছে স্যার। এটাই হচ্ছে স্যার জল জীবন মিশন। জল জীবন মিশনের ফান্ড কোথা থেকে আসছে? স্যার জল জীবন মিশনটা স্যার ফান্ডটা স্যার অর্ধেক ফান্ড স্যার কেন্দ্রের আর অর্ধেক ফান্ড স্যার আমাদের রাজ্যের। পুরো 50-50? হ্যাঁ স্যার 50-50। তাহলে জল জীবন মিশন যখন করছো নিশ্চয়ই তুমি টিউবওয়েল করেছো? হ্যাঁ স্যার টিউবওয়েল করেছি। বেশ, তাহলে এবার আমাকে বলো তোমার টিউবওয়েলের বোরিং ডেপথ বীরভূমেতে মোটামুটি কত করছো? বোরিং ডেপথ স্যার যেখানে আমাদের মানে স্যার 2 এরকম জায়গায় আমরা বোরিং করেছি, যেখানে স্যার এমন এমন জায়গা আছে যেগুলো স্যার রিভার বেডের কাছাকাছি বোরিং হয়েছে। তো সিউড়িতে ওরকম স্যার কিছু আছে যেটা আমাদের ময়ূরাক্ষী নদীর একদম পাশাপাশি বোরিং করা হয় স্যার, সেগুলো স্যার 80 থেকে 100 ফুটের মধ্যে। আর যেখানে স্যার ওরকম রিভার বেডের কাছাকাছি বোরিং করা সম্ভব নয়, মানে একদম ড্রাই এলাকা, সেগুলো স্যার 500-550 ফুট পর্যন্ত আমরা গেছি স্যার। 500-550-তে তুমি কোনো জল পেয়েছো?
কখনো স্যার পেয়েছি, কখনো স্যার 500 550 পর্যন্ত গিয়েও স্যার আমরা ভালো জল পাইনি স্যার। অ্যাকচুয়ালি টিউবওয়েলের জন্য পরিশুদ্ধ পানীয়ের জন্য কোন লেয়ার থেকে জল নেওয়া উচিত? স্যার অ্যাকুইফার লেয়ার থেকে স্যার। অ্যাকুইফার লেয়ার এক্সপ্লেন করো। হ্যাঁ স্যার। অ্যাকুইফারের তো দুটো ভাগ স্যার, তো দুটো ভাগের মধ্যে কোন ভাগটা থেকে নেব আমরা? স্যার অ্যাকুইফার, অ্যাকুইটার্ড আর না 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 যেটা স্যার, আমি বলছি যে তোমার যে অ্যাকুইফার বলছো, তো অ্যাকুইফার তো দু ধরনের হয়, একটা হচ্ছে কনফাইন, একটা আনকনফাইন। হ্যাঁ স্যার আমরা সবসময় স্যার চেষ্টা করবো স্যার কনফাইন অ্যাকুইফার থেকেই স্যার জলটা নেওয়ার। তাহলে তোমার একই জায়গা, ভালো করে আমাকে এই জিনিসটা বলো, আমি যেটা বলতে চাইছি ভালো করে বোঝো এবং বলো। হ্যাঁ স্যার। একটা নির্দিষ্ট এলাকা, ময়ূরাক্ষী নদী, তুমি নদীর কাছে যেটা পাচ্ছ সেটা হচ্ছে তোমার 80 থেকে 100 ফুটের মধ্যে তুমি জল দেবে। হ্যাঁ স্যার। বাট কিছু কিছু জায়গায় 500 থেকে 550 ফুটেও তুমি জল পাচ্ছ না। না স্যার। পরিশ্রুত জল তুলছো। প্রথম কথা হচ্ছে পরিশ্রুত জলের জন্য কোন লেয়ার করতে হয়, কনফাইন না আনকনফাইন? স্যার পরিষ্কৃত জলের জন্য স্যার আমাদের কনফাইন লেয়ারই বেটার স্যার। কনফাইন লেয়ার। তুমি তাহলে যে টিউবওয়েলে ময়ূরাক্ষীর সাইড থেকে যে জলটা তুলছো 100 ফুটে, তো তুমি 100 ফুটে কি কনফাইন লেয়ার পেয়েছো? না 100 ফুটে স্যার কনফাইন লেয়ার পাইনি স্যার, ওই লেয়ারটা স্যার আনকনফাইন লেয়ার। তাহলে তুমি যে লেয়ার থেকে জলটা তুলছো সেটা তো আনকনফাইন লেয়ার। হ্যাঁ স্যার। এক না একদিন তো সেটা শেষও হয়ে যেতে পারে। হ্যাঁ স্যার এখানে স্যার শেষ হয়ে যায় স্যার। তাহলে আমার প্রজেক্টটা করার কি মানে রইল? তখন স্যার আমাদের রিপ্লেসমেন্ট স্যার সব অ্যারেঞ্জমেন্টই থাকলো, কিন্তু স্যার আবার যদি 5-6 বছর পরে স্যার এই লেয়ারটা যদি শেষ হয়ে যায় তখন স্যার আমাদের নতুন টিউবওয়েল করতে হবে স্যার। সব অ্যারেঞ্জমেন্টই থাকবে কিন্তু স্যার টিউবওয়েল আবার নতুন করতে হবে। না, তুমি সরকারের টাকা তুমি ইনভেস্ট করছো, ডিজাইন কে করেছো? তুমি করেছো? না স্যার ডিজাইন আমি করিনি স্যার। টিউবওয়েলের ক্ষেত্রে তুমি যেখানে তুমি জল পাচ্ছ জল তুলে নিচ্ছ, গ্রাউন্ড ওয়াটার লেভেল তো নিচে নামছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এই যে এত টিউবওয়েল করছে, এত জল সাপ্লাই করছে, জল যখন লেয়ার নামছে তার তো নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করতে হবে, পরিবেশ তো তোমাকে ভাবতে হবে। হ্যাঁ স্যার। ওই জল নেমে যাচ্ছে, জল রিচার্জ করার ব্যাপারে কিছু তুমি আলোকপাত করতে পারবে? স্যার জল স্যার রিচার্জ করার জন্য স্যার একটা প্রজেক্ট হয় স্যার, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ যে প্রজেক্ট হয় স্যার, যেখানে স্যার ভূগর্ভস্থ জলের যে লেয়ারটাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয় স্যার। কিভাবে করবে? স্যার আমাদের যেগুলো বেশি স্যার পারমিয়াবল মেটেরিয়াল যেমন গ্রাভেল, স্যান্ড, সেইগুলো স্যার আমি যদি একটা নির্দিষ্ট ডেপথ পর্যন্ত কেটে সেগুলোকে স্যার ভরি, তারপরে স্যার আমাদের যখন বৃষ্টি হচ্ছে সেই জলটাকে ধরে রেখে যদি আমি স্যার একটা বেশি পারমিয়াবল একটা যদি জায়গা বানাই গ্রাভেল স্টোন চিপস দিয়ে, সেখানে যদি স্যার আমি তুমি একটুখানি জায়গা করলে, তুমি তো একটুখানি জায়গা করলে, তোমার যে জল উঠছে তো তোমার প্রচুর জল উঠে যাচ্ছে। তোমার ওইভাবে কি তুমি একটুখানি জায়গায় রিচার্জ করে কি তোমার গোটা এলাকা তুমি রিচার্জ করতে পারবে? তা তো সম্ভব নয়। আমাকে এমন একটা প্রসেস বলো, তুমি তো একজন ইঞ্জিনিয়ার, তুমি আমাকে এমন একটা উপায় আমাকে বলো, আমার কোনো আইডিয়া নেই। আমি একজন সাধারণ মানুষ হিসেবে তোমার কাছে আমি গেছি, তুমি এতদিন পড়াশোনা করেছো, আমার এলাকায় জলের স্তর নেমে যাচ্ছে, ঠিক আছে? সিম্পল ভাবে জিনিসটা, আমার এলাকায় জলের স্তর নেমে যাচ্ছে, পুরো এলাকাতেই জলের স্তর নেমে গেছে, ক্রিটিক্যাল সিচুয়েশনে চলে গেছে। তো এখন আমি তোমার কাছে গেছি, তুমি ইঞ্জিনিয়ার, যে স্যার আমার এখানে এই জলটাকে আবার ফিরিয়ে আনার বাদলে, তো এই যে জলটাকে আমি রিচার্জ করার জন্য কি করা, কি কি স্টেপ নেওয়া উচিত? প্রধান মেইন স্টেপ হলো যেটা হচ্ছে সবচেয়ে ইজি এবং হচ্ছে সবচেয়ে এফেক্টিভ। স্যার যে বৃষ্টির যে জলটা স্যার বেশিরভাগই স্যার মানে উপরে আমাদের রান অফ হয়ে যেটা চলে যায়, সেইটাকে স্যার রান অফ হয়ে এসে চলে যাওয়া থেকে মানে ড্রেনের মাধ্যমে হোক কিংবা যে কোনো মাধ্যমেই স্যার বাইরে যে চলে যাচ্ছে, তো সেটাকে আটকাতে হবে স্যার। বেশ, তাহলে সেটাকে কিভাবে আটকাবে? সেটাকে স্যার বৃষ্টির জলটা স্যার যেভাবেই নিকাশি ব্যবস্থা দিয়ে বাইরে যাচ্ছে, তো সেটাকে স্যার কোনো রকম কনভার্ট করে স্যার আমাদের যাতে স্যার নিজেরা ন্যাচারাল ভেজিটেশন, তো সেইখানে যদি পাঠানো যায় তাহলে স্যার অনেকটা জলটা ধরে রাখা সম্ভব। তোমার তো মেইনটেইন করা অত পক্ষে সম্ভব না। না স্যার, আমি বলতে চাইছি যে গ্রাউন্ড ওয়াটার যে রিচার্জ যেটা করবে
তার জন্য আমাকে বিভিন্ন ডিপ্রেশন তৈরি করতে হবে। মানে এক কথা বলতে গেলে পুকুর খনন করতে হবে। হ্যাঁ স্যার। এখানে যে জলটা, বৃষ্টির জলটা তৈরি হচ্ছে পুকুর, খাল, বিল, যেটাকে বলা হয় সারফেস সারফেস হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার। সারফেস হ্যাঁ রিচার্জটা আমাকে করতে হবে যাতে ওই জলটা আমার স্টোর, এবার ওই স্টোর হয়ে জলটা নিচে যাতে রিচার্জ, বিভিন্ন ড্রেনেজের থ্রু দিয়ে হচ্ছে জলটা পুকুরে গিয়ে পড়লো, পুকুর থেকে জিনিসটা রিচার্জ হচ্ছে। মানে আমাকে ম্যাক্সিমাম যতটা সম্ভব চেষ্টা করতে হবে রিচার্জ সিস্টেম যতটা করা যায় সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে। এক নম্বর। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আমাকে যে টিউবওয়েলের থ্রু দিয়ে যে জলটা আমরা তুলছি, এখন খাওয়ার জলের জন্য আমাকে টিউবওয়েল তো রাখতেই হবে, কিন্তু ইরিগেশন পারপাসে আমরা যে টিউবওয়েল সেই ইউজটা ডিপেন্ডেন্সিটা কম। টিউবওয়েলের ক্ষেত্রে আমরা তোমার জলের যে টিউবওয়েলে ইউজ করছি আর ইউজ স্যার, প্রথমে আমরা ইল টেস্ট করে দেখি স্যার ওটা কত জল দিতে পারবে কোন একটা টিউবওয়েল। তো তারপর সেখানে আমরা পাম্প বসাই, মোটামুটি স্যার 3 থেকে 5 হর্স পাওয়ারের পাম্প স্যার বসাই আমরা। পুরো প্রসেসটা বলো তো তোমরা, একদম ইনস্টলেশন থেকে একদম পুরো মানে বোরিং থেকে একদম ইনস্টলেশন পর্যন্ত, চেকিং পর্যন্ত কিভাবে? হ্যাঁ স্যার। স্যার প্রথমে আমাদের একটা বোরিং পয়েন্ট স্যার ঠিক হলো, কোথায় আমাদের বোরিংটা হবে। তারপর স্যার আমাদের যে বোরিং আছে মেশিন, ডিটিএইচ মেশিন অথবা স্যার রোটারি মেশিন, তো স্যার সেটা আমাদের প্রথমে বোরিংটা স্টার্ট করবে। বোরিংটা স্টার্ট করলো স্যার, আর আমাদের মোটামুটি 10 মিটার পর পর আমাদের স্যাম্পল কালেক্ট করা হবে স্যার। বোরিংটা কোন মেশিন দিয়ে করছো? স্যার আমরা দু রকম মেশিন ইউজ হয় স্যার, ডিটিএইচ আর রোটারি স্যার। রোটারি আর ডিটিএইচ স্যার। ডিটিএইচ এর ফুল ফর্ম? স্যার ডাইরেক্ট স্যার ঠিক বলতে পারছি না স্যার, মনে পড়ছে না ডিটিএইচ এর। আচ্ছা, রোটারির মধ্যে তুমি ডাইরেক্ট রোটারি করছো না রিভার্স রোটারি? স্যার রিভার্স রোটারি স্যার। কেন? স্যার এই আমাদের বীরভূমে স্যার যেরকম স্যার মানে সয়েল, তো স্যার রিভার্স রোটারি স্যার করা হয় স্যার। রিভার্স রোটারি বেনিফিট কি জানো? না স্যার, বেনিফিট জানি না। রিভার্স রোটারিতে হচ্ছে আমাদের জলটা পাইপ দিয়ে আসে, ড্রিলিং হওয়ার পর সাকশন হয়ে মেটেরিয়াল, ঠিক আছে। ওকে স্যার। মেটেরিয়াল আমার পাইপ ব্যাকিং প্রেসারে হচ্ছে সে উপরে, এবং ইজিলি মেটেরিয়ালগুলো খুব তাড়াতাড়ি তোলা যায়, ঠিক আছে। ওকে স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তো বললে যে রোটারি মেশিন দিয়ে করছো, আচ্ছা ক মিটার অন্তর তুমি স্যাম্পল মিটারে করছো না ফুটে করছো? স্যার মিটারে স্যার। মিটারে ক মিটার অন্তর স্যাম্পল নিতে হয়? স্যার আমাদের মোটামুটি 3 মিটার পর পর স্যাম্পল নিই স্যার আমরা। 3 মিটার অন্তর তোমার স্যাম্পল নিয়েছে, তাই তো? তার মানে 10 অন্তর অন্তর, তাই তো? হ্যাঁ 10 ফুট অন্তর অন্তর। ঠিক আছে, তারপর স্যার একটা ট্রায়াল বোর করা হলো। তারপরে স্যার আমাদের ইলেকট্রোলগার আছে স্যার, কোন অ্যাকুইফার জোনটাকে আমাদের দেখার জন্য স্যার আমরা, তারপর স্যার একটা ইলেকট্রোলগিং টেস্ট হয়। ইলেকট্রোলগিং টেস্ট করে স্যার অ্যাকচুয়ালি কাজটা কি? স্যার ইলেকট্রোলগিং টেস্টটা আসলে স্যার আমাদের যে কারেন্টের একটা ভোল্ট পাঠানো দিয়ে তার স্যার বিভিন্ন আমাদের স্যার ভূগর্ভস্থ যে লেয়ার আছে স্যার, বিভিন্ন স্যার রেজিস্টিভিটি শো করে। তো সেই রেজিস্টিভিটি দেখে আমাদের ঠিক করা যে স্যার কোনটা স্যার অ্যাকুইফার এর মেটেরিয়ালটা আমরা পাবো। তো স্যার সেইটা দেখা হচ্ছে আমাদের ইলেকট্রোলগিং মেশিনের কাজ স্যার। তুমি যদি ইলেকট্রোলগিং আমার হাতে নেই, আমার হাতে ধরো সিম্পল বলছি, আপনারা ধরো ইলেকট্রোলগিং টেস্ট দিয়ে করছো, বুঝতে পারছো এক্স্যাক্টলি কোথায় লেয়ার আছে। আমার হাতে ইলেকট্রোলগিং নেই, আমি তাহলে বুঝবো কি করে কোন লেয়ারেতে আমার জল আছে? তখন স্যার আমাদের স্যাম্পেলকে ভালো করে স্যার স্টাডি করতে হবে। স্যাম্পেল দেখে আমি স্যার বুঝতে পারবো স্যার। স্যাম্পেলের মধ্যে কোন স্যাম্পেলটা আমি আইডেন্টিফাই করব জলের লেয়ার হিসাবে? স্যার জলের লেয়ার হিসাবে আইডেন্টিফাই করবো স্যার যেগুলোতে আমি স্যার কোর্স স্যান্ড পাবো, পরিষ্কার কোর্স স্যান্ড পাবো, তো সেইগুলো স্যার আমি আইডেন্টিফাই করবো স্যার অ্যাকুইফার লেয়ার হিসাবে। বেশ বেশ, তারপরে কি করব ইলেকট্রোলগিং এর পর? ইলেকট্রোলগিং এর পর স্যার আমরা যখন ঠিক হয়ে যাবে স্যার কোন কোন লেয়ারে আমি স্যার অ্যাকুইফারটা নেবো,
তারপরে স্যার ট্রায়াল বোর্ডের পরে আমাদের কমপ্লিট বোর্ডিংটা হবে স্যার, কমপ্লিট বোর্ডিংটা হবে। তারপরে স্যার বোর্ডিংটা হওয়ার পরে স্যার সেটাকে আর ফেলে রাখা যাবে না। তারপর ইলেকট্রো লগার যেরকম স্যার বলে দিয়েছিল কোথায় কোথায় আমাদের স্টেনার ফিল্টার পাইপগুলো বসবে আর কোথায় কোথায় ব্ল্যাঙ্ক পাইপ কোথায় কেসিং বসবে, সেই অনুযায়ী স্যার আমাদের পুরো টিউবওয়েলটা ইনস্টলেশন করে দিতে হবে স্যার। ট্রেনার কিরকম টাইপ? স্টেনারটা স্যার আমাদের এখন স্যার পিভিসির স্টেনার ইউজ হয় স্যার ম্যাক্সিমামই। না আমি বলছি সিম্পল স্টেনার করো না স্লটেড স্টেনার? স্যার স্লটেড স্যার। কেন? কারণ স্যার স্লটেড স্টেনারে স্যার যে আমাদের যে ছোট স্যার অনেক বালি দিয়ে স্যার ওটা এমনি স্টেনার হলে কি হয় স্যার, এমনি যেগুলো স্মল সাইজের স্যার স্যান্ড পার্টিকেল কিংবা ক্লে পার্টিকেল, তো সেগুলো লেগে চোখ হয়ে যাওয়ার স্যার একটা চান্স থাকে। আর স্লটেড স্যার সেই চান্সটা স্যার থাকে না। বেশ বেশ ঠিক আছে। তারপর স্যার আমাদের পুরো টিউবওয়েলটি ইনস্টলেশন করা হয়। তারপরে স্যার ইনস্টলেশন করার পর যে ফাঁকা জায়গাটা থাকে তুমি পাইপগুলো নামাচ্ছ তাই তো? হ্যাঁ স্যার। নামানোর প্রসেসটাকে কি বলে? নামানোর প্রসেসটাকে স্যার টিউবওয়েল লোয়ারিং বলে স্যার। লোয়ারিং বলে তাই তো? হ্যাঁ স্যার। মাথায় কেসিং দিলে তারপর তুমি লেয়ার ফেলে, বেশ তারপরে কি করলে? তারপর স্যার টিউবওয়েলটা ইনস্টলেশন হয়ে যাওয়ার পর স্যার তার গ্রাভেল প্যাকিং হবে স্যার। গ্রাভেল প্যাকিং তাই তো? হ্যাঁ স্যার। বেশ, গ্রাভেল প্যাকিং জিনিসটা কি একটু বোঝাও এবং কেন করা হয়? স্যার গ্রাভেল প্যাকিং জিনিসটা হচ্ছে স্যার আমাদের যে ধরুন যে বোরিংটা করা হলো, তারপরে স্যার যে টিউবওয়েলে যে লোয়ারিংটা করা হলো, যে মাঝখানে যে জায়গাটা থাকে স্যার আমাদের পাইপ আর মাটির মধ্যে যে ফাঁকা জায়গাটা থাকে, তো সেখানে স্যার গ্রাভেল দিয়ে প্যাক করা হবে। এটা স্যার গ্রাভেল প্যাকিং। স্যার গ্রাভেল প্যাকিং করা হয় যাতে স্যার টিউবওয়েলটার যে স্টেনার মানে যেগুলো ফিল্টার আছে সেটা যেন ওয়াটার সাপ্লাইটা পেতে থাকে, না কন্টিনিউয়াস ওয়াটার সাপ্লাইটা। করার মেন উদ্দেশ্যটা গ্রাভেল প্যাকিং স্যার করার মেন উদ্দেশ্য হতে যেন স্যার আশেপাশের যে বালি কিংবা স্যার ক্লের যে ছোট পার্টিকেল আছে সেগুলো যেন এসে আমাদের স্টেনারটাকে না চোখ করে দেয় স্যার। বেশ ঠিক আছে। গ্রাভেল প্যাকিং করলে গ্রাভেল প্যাকিং করলাম, তারপর স্যার 2 থেকে 3 দিন স্যার আমি গ্রাভেলটাকে সেট হয়ে যাওয়ার জন্য রাখবো। বেশ। তারপরে স্যার আমাদের কম্প্রেসার মেশিন দেখা হয় স্যার। কম্প্রেসার মেশিন দিয়ে আমাদের মোটামুটি স্যার 12 থেকে স্যার 14 ঘন্টা কি 20 ঘন্টা কম্প্রেসার মেশিনে এই কম্প্রেসার করা হয় স্যার, কম্প্রেশন করা হয়। এটা কি জিনিসটা প্রসেসটা? স্যার কম্প্রেশনের প্রসেসটা হচ্ছে স্যার যখন আমাদের টিউবওয়েলের বোরিংটা করা হচ্ছে তখন স্যার আমাদের যে বেন্টোনাইট যে ক্লে যেটা দেওয়া হয় মানে সেটা কি করে স্যার আশেপাশে একটা লেয়ার তৈরি করে দেওয়া হয় স্যার। কম্প্রেশন করার ফলে ওই লেয়ারটা আমাদের আস্তে আস্তে ভেঙে যায়, দিয়ে যে জলটা আছে সেটা ইজিলি আসতে পারে। না হলে স্যার আমাদের টিউবওয়েলের যে ক্যাপাসিটিটা পাওয়ার কথা সেটা স্যার আমাদের অ্যাচিভ করা যাবে না। কম্প্রেসারে গ্রাভেল প্যাকিং এর কোনো ইমপ্যাক্ট নেই? গ্রাভেল প্যাকিং এর হ্যাঁ স্যার, গ্রাভেল প্যাকিং স্যার কিছুটা গ্রাভেল স্যার নিচে নামবে, আবার স্যার বাকি যখন স্যার কিছুটা নিচে নামবে আবার বাকি গ্রাভেল দিয়ে সেটাকে স্যার পুরো করতে হবে স্যার। ঠিক আছে। তারপর কম্প্রেসারের পর তারপরে কি করা হয়? স্যার কম্প্রেশন হয়ে গেল, তারপর স্যার কম্প্রেশন হয়ে যাওয়ার পর টিউবওয়েলটাকে ওয়াশ করা হবে স্যার ভালো করে, যতক্ষণ না স্যার পরিষ্কার জল পাওয়া যাচ্ছে। ঠিক। তারপরে স্যার টিউবওয়েলটা কমপ্লিট ওয়াশ করার পরে তখন স্যার আমাদের একটা ভি নচ নিয়ে যাওয়া হবে সাইডে, দিয়ে স্যার আমাদের ইল টেস্ট করা হবে স্যার। মোটামুটি স্যার আমরা মিনিমাম 4 থেকে 8 ঘন্টা স্যার ইল টেস্ট করি স্যার। ইল টেস্টে তোমার 3 হর্স পাওয়ার এর ক্ষেত্রে কত জল পার সেকেন্ড বেরোনো উচিত? স্যার মোটামুটি স্যার আমাদের পার সেকেন্ড আমার স্যার ঘন্টার হিসাবটা মনে আছে, প্রায় মোটামুটি 10,000 লিটার পার আওয়ার এরকম আসা উচিত স্যার। 10,000 লিটার পার আওয়ার তাই তো? হ্যাঁ স্যার। হর্স পাওয়ার হ্যাঁ স্যার 3 হর্স পাওয়ার। আচ্ছা, তাহলে তোমার সাইট সম্পর্কে একটা নলেজ আছে আমি দেখছি, তাই তো? তুমি কাজ দিয়েছি। আচ্ছা, আমাকে বলো তো আমাদের পিএইচির যে জল যখন সাপ্লাই করা হয় তার মধ্যে ক্লোরিনটা দেওয়া হয় তাই তো? হ্যাঁ স্যার ক্লোরিন দেওয়া হয় তাই তো? হ্যাঁ স্যার। পারমিসিবল লিমিট কত দেওয়া হয়?
কোরিনেশনের পারমিশনেবল লিমিট স্যার পয়েন্ট স্যার মনে হয় এটা 0.05 মিলিগ্রাম পার লিটার স্যার, ঠিক খেয়াল পড়ছে না স্যার, 0.05 ঠিক খেয়াল পড়ছে না স্যার এটা। এটা তোমাকে মাথায় রাখতে হবে। ওয়াটার যে হ্যাঁ স্যার। ওয়াটার তুমি টিউবওয়েল তৈরি করে ফেলবে, তাই তো? হ্যাঁ এবার স্যার। এই জলটাকে স্টোর করতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। পাম্প দিলে জলটাকে স্টোর করছো, তুমি একটা চেম্বার তৈরি করছো। হ্যাঁ স্যার। জেনারেলি চেম্বারগুলোর হাইট মোটামুটি কত রাখতে হয়? জেনারেলি স্যার চেম্বার গুলোর হাইট এটা আইডিয়া নেই, তাই তো? স্যার হাইটটা ঠিক। এবার তুমি হ্যাঁ আমাকে স্যার, বলো খেয়াল নেই। যে জলটা ওই চেম্বার থেকে যখন ডিস্ট্রিবিউশন হবে, মানে পাইপ ডিস্ট্রিবিউশন যে সিস্টেম, তুমি হ্যাঁ সেটা কিভাবে ডিস্ট্রিবিউট করবে? পাইপের যে নেটওয়ার্কটা করবে, তোমার তো টার্গেট আছে প্রতিটা বাড়িতে বাড়িতে জল পাঠানো। তোমার ধরো হ্যাঁ স্যার। যে জায়গাগুলো আছে, ধরো 1 কিলোমিটার দূরে তোমার চেম্বার আছে, হ্যাঁ স্যার। পাইপে জল যেতে যেতে তো ফ্রিকশন লস হয়, তো পাইপের তার পাওয়ারটা অনেকটা কমে যাবে জলের। হ্যাঁ স্যার। তুমি নেটওয়ার্ক সিস্টেমটা কিভাবে তুমি আইডেন্টিফাই করবে? মানে আমি চাইছি যে তুমি আমাকে বলো যে তোমরা প্রতিটা ঘরে যে জলের যে নেটওয়ার্ক করছো, সেটা তোমরা হ্যাঁ কিভাবে স্যার। সিস্টেমটা করছো, যে আমার কত দূর পর্যন্ত এই এই চেম্বারটা জল দিতে পারবে, সেটা তোমরা বুঝতে কিভাবে? স্যার সেটা স্যার আমরা স্যার চেম্বারটা তো একটা স্যার নির্দিষ্ট মানে লিমিট আছে, এর বাইরে গেলে স্যার এটা আর মানে জলটা স্যার আর পাঠাতে পারবে না। তাই জন্য স্যার মাঝে মাঝে পাম্পিং স্টেশন বানানো হয়েছে আমাদের, যাতে স্যার জলটা যেখানে যেখানে আমার পৌঁছানোর কথা সেখানে সেখানে তো পৌঁছে দিতে পারি আমরা। তার মানে একটা বড় চেম্বার হয়েছে, তারপরে মাঝে মাঝে পাম্পিং স্টেশন হয়েছে, যাতে সেই জায়গাটা পুরোপুরি ছড়িয়ে যায়। কভার হয়। আচ্ছা, তাহলে পাইপের মধ্যে যে জলের ফ্রিকশন হয়, ফ্রিকশনের যে ফর্মুলাটা মনে আছে? স্যার হ্যাঁ স্যার। ফর্মুলাটা কি বলে, কি নাম? ফর্মুলাটা স্যার 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 ছিল ডার্সির ফর্মুলা ছিল স্যার, ডার্সির ফ্রিকশন ল, তাই তো? হ্যাঁ ডার্সি ওয়েবেক ফর্মুলা। ফর্মুলাটা মনে আছে? স্যার ফর্মুলাটা মোটামুটি মনে আছে স্যার। বলো। স্যার 4f/d l v²/2g। 4f/l v²d × 2g, হ্যাঁ স্যার। তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আমাদের পাইপের ক্ষেত্রে মেজর লস হচ্ছে ডার্সি উইজডার ফর্মুলা দিয়ে ফ্রিকশন লস, তাই তো? মাইনর হ্যাঁ, লস স্যার। কি হতে পারে পাইপে? মাইনর লস স্যার বেন্ড হতে পারে, সাডেন স্যার এনলার্জমেন্ট হতে পারে, সাডেন স্যার অবস্ট্রাকশন কিছু আসতে পারে, এনলার্জের মতো স্যার সাডেন রিডাকশন হতে পারে। কন্ট্রাকশন? এইগুলো স্যার হ্যাঁ স্যার কন্ট্রাকশন, রিডাকশন, তারপর স্যার বেন্ড, এগুলো স্যার হচ্ছে মাইনর লস পাইপ। নতুন আইএস কোড কত সালে নতুন করে পাবলিশ হয়েছে? আইএস নতুন স্যার 56/2000 যেটা নতুন অ্যামেন্ডমেন্টটা, লেটেস্ট অ্যামেন্ডমেন্টটা স্যার এটা মনে হয় 2014 স্যার। 2014? তুমি তো অনেক পিছিয়ে আছো। লেটেস্ট কত বেরিয়েছে সেটা একটু খুঁজে রাখো। আচ্ছা স্যার। ঠিক আছে? আচ্ছা, তোমরা হ্যাঁ, স্যার। পাইপে যে কলামগুলো দিচ্ছ, চেম্বারেতে যে কলামগুলো করছো, তার রেইনফোর্সমেন্ট ডিটেলসটা আমাকে একটু বলতে পারবে? কত কি রড দিচ্ছ? স্যার চেম্বারের রিনফোর্সমেন্ট ডিটেলটা স্যার এই চেম্বারের স্যার একটা মানে চেম্বারের কাজে স্যার ছিলাম না আমি স্যার, ওই জন্য ঠিক বলতে পারবো। এটা জেনে রাখবে। হ্যাঁ স্যার। পুরো চেম্বারের রেইনফোর্সমেন্ট ডিটেলস, যে কত রড কলামে কত দেওয়া হচ্ছে কি না দেওয়া হচ্ছে, সেটা কিন্তু মাথায় রাখবে। ওকে, ওকে আরো অনেক কিছু কোশ্চেন করা যেত তোমাকে, কিন্তু আপাতত এখান পর্যন্তই রাখি, বাকিদেরকেও অনেক সময় দিতে হবে। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে।